নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ মুখার্জি ইনভেস্ট প্লাস ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইনভেস্ট প্লাস অ্যাডিং ভ্যালু ইন ইউর ইনভেস্টমেন্ট। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের হেলথ ইন্স্যুরেন্স আছে বা ভবিষ্যতে যারা হেলথ ইন্স্যুরেন্স পারচেস করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অনেকেই মনে করেন আমার হেলথ ইন্স্যুরেন্স আছে, আমি হসপিটালে ভর্তি হলেই আমি সব খরচা পেয়ে যাবো, সব খরচাই আমাকে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেবে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাস্তবে দেখা যায় আমাদের ক্লেম কোনো সময় রিজেক্ট হয়ে যাচ্ছে বা আমরা সম্পূর্ণ ক্লেমটা পাচ্ছি না। আমাদের টাকা কিন্তু সম্পূর্ণ আসছে না। বীমা কোম্পানি কিন্তু কিছু টাকা কেটে নিচ্ছে। ২০২৪-২৫ আর্থিক বর্ষে IRDAI একটা যে রিপোর্ট, সেই রিপোর্টে একটা ঘটনা সবার সামনে আসে। সেই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রায় ২৬,০০০ কোটি টাকার হেলথ ইন্স্যুরেন্স ক্লেম রিজেক্ট হয়েছে। এবং যদি আমরা সংখ্যায় ধরি ৮% ক্লেম রিজেক্ট হয়েছে। অর্থাৎ যতটা ক্লেম রেজিস্টার্ড হয়েছে ভারতবর্ষের সমস্ত কোম্পানি মিলে, সেই কোম্পানিগুলো ৮% ক্লেম রিজেক্ট করেছে। অর্থাৎ প্রতি ১০০টা ক্লেম যদি আমরা রেজিস্টার্ড হয়ে থাকে, তার মধ্যে কিন্তু ৮টি করে ক্লেম রিজেক্ট হয়ে যাচ্ছে এবং এই রিজেক্ট অ্যামাউন্টটা বা কম পাওয়া অ্যামাউন্টটা প্রায় ২৬,০০০ কোটি টাকার মতো। যদিও এই ২৪-২৫ অর্থবর্ষেই ভারতে প্রায় ৯৫,২৪৮ কোটি টাকার মতো ক্লেম কিন্তু কোম্পানিগুলো পেমেন্ট করেছে, যা যদি আমরা অ্যাভারেজ করি পার ক্লেমে ২৮,৯১০ টাকার মতো পড়ে। তো যাই হোক, এবার এই যে আমরা ক্লেম পাচ্ছি না বা কোম্পানিগুলো ক্লেমের টাকা কিছু কেটে নিচ্ছে, এই কাটার কারণগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে অন্তত ১০টি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেই ১০টি বিষয় আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স কেনার সময় আমাদের জানা উচিত, বা আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স যে ব্রোশিওর, সেই ব্রোশিওরেও এটা দেখে নেওয়া উচিত, বা আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অর্থাৎ যে আমাকে হেলথ ইন্স্যুরেন্সটা বা যার কাছ থেকে আমি পারচেস করেছি, তার সঙ্গে আপনাদের অবশ্যই এই ১০টা বিষয় নিয়ে আলোচনা করা উচিত। এই ১০টা বিষয়ই আমরা এখন এখানে আলোচনা করব। ভিডিওটি আপনারা দয়া করে স্কিপ করবেন না। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি। এই ১০টা বিষয় কিন্তু আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স থাকলে আপনাকে অবশ্যই জানতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে ওয়েটিং পিরিয়ড। একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি আমি কিনলাম। কেনার পরে তার কিন্তু নির্দিষ্ট একটা ওয়েটিং পিরিয়ড থাকে। সেই ওয়েটিং পিরিয়ডটা কোনো সময় ৩০ দিন হয়, কোনো ক্ষেত্রে সেটা ২ বছর হয় এবং কোনো ক্ষেত্রে সেটা ৩-৪ বছরও হতে পারে। তা এই ৩০ দিনের মধ্যে ধরুন যদি আমার অ্যাক্সিডেন্টাল ক্লেম ছাড়া কিন্তু কোনো কোম্পানি আর কোনো ক্লেম আমাদের দেবে না। অর্থাৎ যদি আমাদের স্বাস্থ্য সংক্রান্ত নরমাল কোনো ক্লেম হয়, সেই ক্লেমটা কিন্তু আমরা পাবো না। আবার ২ বছরের একটা ওয়েটিং পিরিয়ড থাকে, যেরকম আমাদের ধরুন গলব্লাডার স্টোন, কিডনি স্টোন বা ক্যাটারাক্ট, এগুলোতে কিন্তু একটা ২ বছরের ওয়েটিং পিরিয়ড থাকে। আর যদি কারো প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ৩-৪ বছর অবধিও ওয়েটিং পিরিয়ড থাকে। অর্থাৎ আমাদের একটা পলিসি কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে যে আমার পলিসিতে আমার কোন বিষয়ে কি ওয়েটিং পিরিয়ড আছে, যাতে আমি ভুলবশতও ওয়েটিং পিরিয়ডের মধ্যে ওই ক্লেমগুলো না করি। অর্থাৎ ২ বছরের মধ্যে আমি একটা চোখের ছানির অপারেশন ক্লেম করে দিলাম, অবশ্যই আমার ক্লেমটা কিন্তু রিজেক্ট ক্লেম হিসেবে ট্রিট হবে। এবার ২ নম্বর বিষয়টা চলে আসলো পিইডি, অর্থাৎ প্রি এক্সিস্টিং ডিজিজ। আমি একটা স্বাস্থ্য বীমা ক্রয় করেছি। এই স্বাস্থ্য বীমা ক্রয় করার আগের থেকেই আমার কোনো অসুখ থাকতে পারে, বা আমার অতীতের কোনো মেডিকেল হিস্ট্রি থাকতে পারে, হসপিটালাইজেশন হিস্ট্রি থাকতে পারে, আমি রেগুলার কোনো ওষুধ খেতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমার পিইডি হিসাবে এটা গণ্য হবে। অর্থাৎ আপনি যখন পলিসিটা কিনবেন, তখন কিন্তু অবশ্যই কোম্পানিকে আপনি জানিয়ে দেবেন যে এই রোগের বিষয়ে, অর্থাৎ ডায়াবেটিস হতে পারে, সেটা আমার হাইপারটেনশন হতে পারে, সেটা থাইরয়েড হতে পারে, যে এই বিষয়গুলির ক্ষেত্রে আমার কিন্তু রেগুলার ওষুধ চলছে এবং এই রেগুলার ওষুধ চলার জন্য কিন্তু আমার একটা কিন্তু স্বাস্থ্য বীমায় যদি আমি না জানিয়ে থাকি, তাহলে কিন্তু একটা এফেক্ট পড়বে। অর্থাৎ আপনি জানালেন না, আপনি ভাবলেন আমার তো তাহলে প্রিমিয়ামটা কম আসছে। এবার আপনার কোনো একটা ক্লেম আসলো, তখন যদি কোম্পানি জানতে পারে যে আপনার এই রোগগুলো আপনার পলিসি করার আগের থেকেই ছিল, তাহলে কিন্তু কোম্পানি আপনার ক্লেমটা তো রিজেক্ট করবেই এবং যদি কোম্পানি চায় আপনার পলিসিটাও রিজেক্ট করে দিতে পারে। এটা কিন্তু অবশ্যই জানাবেন। পলিসি কেনার সময় কিন্তু অবশ্যই ফর্মে উল্লেখ করবেন যে আপনার কি বিষয়ে আপনার পিইডি আছে। এবার থাকলো এক্সক্লুশন। ৩ নম্বর পয়েন্টে এক্সক্লুশন আছে। এক্সক্লুশন মানে আমাদের সমস্ত কোম্পানি কিছু রোগের মধ্যে পার্মানেন্ট কিছু এক্সক্লুশন দিয়ে থাকে। যেমন
প্যান্ডামিক, আমাদের কোভিড মহামারী হয়েছিল। কোভিড যখন মহামারী হয়েছিল তখন কিন্তু প্রথম দিকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্লেম দিচ্ছিল না, কারণ প্যান্ডামিক কিন্তু ক্লেমের মধ্যে আসে না, এটা পার্মানেন্ট এক্সক্লুশন থাকে, যদিও পরে সরকারের নির্দেশে তারা ক্লেম দিতে বাধ্য হয়। তা এরকম কিছু এক্সক্লুশন থাকে, যেমন সুইসাইডিয়াল যদি কোনো ক্লেম আসে সেটা কিন্তু এক্সক্লুশনে আসবে। যদি অ্যালকোহলিক কোনো অ্যাক্সিডেন্ট হয়, অর্থাৎ কেউ যদি অ্যালকোহল নিয়ে তারপরে যদি অ্যাক্সিডেন্ট করে, কোনো নার্কোটিক্স ক্লেম আসলে, এগুলো কিন্তু আমাদের ক্লেমের আওতায় আসবে না, এগুলো কিন্তু সরাসরি রিজেক্টেড হয়ে যাবে। 4 নম্বর চলে আসলো আমাদের ইন্টিমেশন। আমরা সঠিক সময়ে আমাদের হসপিটালাইজেশন হলেই কিন্তু ইন্টিমেট করতে হবে কোম্পানিকে। অর্থাৎ যদি আমার আনপ্ল্যান্ড হসপিটাল থেকে, অর্থাৎ হঠাৎ করে আমি হসপিটালাইজেশন হলাম, তাহলে কিন্তু অবশ্যই কোম্পানিকে আপনারা চেষ্টা করবেন 24 ঘন্টার মধ্যে কোম্পানি যেন ইনফর্ম হয়ে যায় যে আমি হসপিটালাইজড হয়েছি বা আমার বাড়ির এই ব্যক্তিটি হসপিটালাইজড হয়েছে। আর যদি আপনার প্ল্যান্ড হসপিটাল হয়, যেমন ধরুন আপনাকে একটা ক্যাটারাক্ট অপারেশন করবেন, ডাক্তার বলল আপনি 2 দিন বাদে ভর্তি হয়ে যাবেন, আসবেন। বা গলব্লাডার স্টোন অপারেশন করছেন, আপনি কালকে আসুন, কালকে আপনার গলব্লাডার স্টোন ভর্তি হয়ে যান, অপারেশন হবে। তাহলে কিন্তু অবশ্যই কোম্পানিকে আপনি চেষ্টা করবেন যে প্রি অ্যাপ্রুভড ক্লেমটা আনার জন্য, অর্থাৎ একটা প্রি অ্যাপ্রুভাল আনার জন্য। আপনি তখনই সঙ্গে সঙ্গে সেই রেসপেক্টিভ হসপিটালের কর্পোরেট ডেস্কে যোগাযোগ করবেন এবং বলবেন যে কাগজপত্র জমা দিয়ে আমার এটা প্রি অ্যাপ্রুভাল আপনারা করে দিন। যদি প্রি অ্যাপ্রুভাল হয় তাহলে আপনি জেনে গেলেন যে আপনি কত টাকা পেতে পারেন এবং আপনার একটা ধারণাও তৈরি হয়ে গেল, বা ক্লেমটা রিজেক্ট হলো, কি কারণে রিজেক্ট হলো সেটাও কিন্তু আপনি তখনই জেনে যেতে পারবেন। অর্থাৎ ইন্টিমেশনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 5 নম্বর ব্যাপার হচ্ছে কোপেমেন্ট। কোপেমেন্ট মোটামুটি যারা সিনিয়র সিটিজেন, অর্থাৎ 60+ এর পরে যারা পলিসি কিনে, সেগুলো তো বেশিরভাগ কোম্পানিতেই কোপেমেন্ট আছে। কোপেমেন্টটা কি? ধরুন আপনি একটা পলিসি কিনলেন। পলিসি কেনার সময় আপনার মনে হচ্ছে প্রিমিয়ামটা খুব বেশি। আপনার অ্যাডভাইজার যখন অ্যাডভাইস করলো, আপনাকে বলল 20,000 টাকা প্রিমিয়াম, আপনি ভাবলেন প্রিমিয়ামটা অনেক বেশি, এটা এখন করা সম্ভব না। এবার অ্যাডভাইজার তখন আপনাকে বলল, তাহলে আপনি এক কাজ করুন, আপনি 20% কোপেমেন্ট নিয়ে নিন, আপনার প্রিমিয়াম 2,000 টাকা কমে যাবে। আপনি বললেন ঠিক আছে, 20% কোপেমেন্ট আমি বিয়ার করে নেব, 2,000 টাকা প্রিমিয়াম তো আমার কমছে। এবার 5 বছর বাদে আপনার কোনো ক্লেম আসলো। এবার 5 বছরে আপনি সেভ করলেন কত? 2,000 করে 10,000। এবার 5 বছর বাদে আপনার একটা ক্লেম আসলো 2,00,000 টাকা। কোম্পানি কিন্তু তখন 2,00,000 টাকা আপনাকে পেমেন্ট করবে না। 2,00,000 টাকা থেকে যেহেতু আপনি কো-পেমেন্ট হিসেবে 20% এর একটা এগ্রিমেন্ট করেছিলেন, অর্থাৎ আপনি কো-পেমেন্ট নেওয়ার জন্য এগ্রিড ছিলেন 20%, আপনার কিন্তু 2,00,000 এর 20% অর্থাৎ 40,000 টাকা কিন্তু কোম্পানি কম পেমেন্ট করবে। অর্থাৎ আপনি কিন্তু সেভ করলেন 10,000 টাকা 5 বছরে, কিন্তু আপনার কিন্তু 5 বছর বাদে যখন ক্লেমটা পাচ্ছেন, একটা ক্লেমেই আপনার কিন্তু 40,000 টাকা চলে যাচ্ছে, অর্থাৎ 30,000 টাকা লস হয়ে গেল। কো-পেমেন্টটা অবশ্যই দেখে নেবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সাবলিমিট। বেশিরভাগ পলিসিতেই এখন কিন্তু সাবলিমিট থাকে। অর্থাৎ 10,00,000 টাকার পলিসি, আপনি ভাবলেন যে আমার যেকোনো মানে অসুখ হলেই আমাকে 10,00,000 টাকা দেবে, এরকম ব্যাপার নেই। যেমন প্রেগন্যান্সির একটা সাবলিমিট থাকে। আপনার ক্যাটারাক্ট যদি হয়, ক্যাটারাক্টের একটা বেশিরভাগ কোম্পানিতে সাবলিমিট থাকে। অর্থাৎ এরকম থাকে কোনো পলিসিতে যে আপনার 5,00,000 টাকার পলিসি আছে। একটা পলিসি পিরিয়ড, অর্থাৎ একটা পলিসি ইয়ার, অর্থাৎ পলিসি যেদিন আপনার রিনিউয়াল শুরু হচ্ছে তার থেকে ৩৬৫ দিনের মধ্যে আপনার হয়তো একটা চোখ অপারেশন করলে ক্যাটারাক্টের 20,000 টাকা দিচ্ছে, আর দুটো চোখ অপারেশন করলে হয়তো 30,000 টাকা দিচ্ছে। তো এই সাবলিমিটটা কিন্তু আপনার জানতে হবে। আপনি কিন্তু ভাববেন না যে 10,00,000 টাকার আপনার পলিসি আছে মানে 10,00,000 টাকাই আপনি ক্যাটারাক্টের ক্লেম পাবেন। সুতরাং কোন বিষয়ে কি সাবলিমিট আছে, কিডনি স্টোনে কি আছে, গলব্লাডার স্টোনে কি আছে, এটা একটু দেখে নেবেন। আর চেষ্টা করবেন যেন এমন পলিসি কিনতে যেই পলিসিতে কোনো রকম জিনিসই, কোনো রকম রোগেই আপনার সাবলিমিট না থাকে। 7 নম্বর পয়েন্ট যদি বলেন, রিনিউয়ালটা কিন্তু খুব টাইমলি করবেন। অর্থাৎ আমরা অনেকেই করি কি, এটা নরমালি আমরা রিনিউয়ালটা 2-4 দিন পরে, ঠিক আছে চলো 2 দিন পরে করে নেব, বা ফোন করে অ্যাডভাইজারকে জিজ্ঞেস করলেন এটা কি ফাইন হবে নাকি, কোনো প্রবলেম হবে নাকি, এরকম করবেন না। একদম অন টাইমে রিনিউয়াল করবেন। এবং কোনো কোম্পানি তো এখন যদি আপনি রিনিউয়ালের ডেটের 1 মাস আগে রিনিউয়াল করেন বা 30 দিন আগে, তারা কিন্তু রিনিউয়ালের উপরেও আপনাকে একটা ডিসকাউন্ট তারা দিচ্ছে। সুতরাং রিনিউয়ালটা অবশ্যই টাইমলি করার চেষ্টা করুন। 8 নম্বর পয়েন্ট যদি আসি, তাহলে সেটা রুম রেন্ট। এটা একটা মেডিকেল ইন্স্যুরেন্সের খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটার উপর আপনার ক্লেম অনেক ক্ষেত্রে নির্ভর করে, এবং বেশিরভাগই আমরা যেটা প্রবলেমে পড়ি, আমাদের ক্লেম কম পাওয়ার পরিমাণ কিন্তু এই রুম রেন্টের উপরই বেশি যায়। বেশি মানে বর্তায় কিন্তু এটার উপরে। কিরকম হচ্ছে ব্যাপারটা? আপনি 5,00,000 টাকার একটা সাম অ্যাসিওর্ড এর পলিসি আছে। আপনার রুম রেন্ট এলিজেবল আপনি 1% অফ সাম অ্যাসিওর্ড। দ্যাট মিনস আপনি 5,00,000 টাকা সাম অ্যাসিওর্ড হলে আপনি 5,000 টাকা পার ডে আপনি রুম রেন্টে এলিজেবল।
এবার আপনার একটা 3 দিনের হসপিটালাইজেশন, ডাক্তার বলল আপনার এই রোগের, আপনার ফ্যামিলির কারো যে 3 দিনের একটা হসপিটালাইজেশন আসছে। আপনি হসপিটালে গেলেন, দেখলেন সুন্দর বেড নিয়ে 10,000 টাকার একটা ভালো আমি সুইট বুক করতে পারছি। এবার আপনি তখন ভাবলেন কোম্পানি আমাকে 5,000 টাকা দিচ্ছে। তাহলে আমি 5,000 টাকা যদি নিজে দিই, 3 দিনে আমাকে মাত্র 15,000 টাকা বিয়ার করতে হবে। কিন্তু আমি একটা সুন্দর পরিবেশে আমার চিকিৎসা বাড়ির মানুষের করাতে পারব। কিন্তু যখন আপনার ক্লেমটা আসবে 2,00,000 টাকা, তখন কিন্তু আপনার সমস্যাটা হবে। সমস্যাটা কিরকম হবে? আপনি এলিজিবল ছিলেন 5,000, আপনি রুম রেন্টটা নিলেন 10,000 এর। তার মানে কিন্তু 50% আপনার রুম রেন্ট বেশি হয়ে গেল। অর্থাৎ আপনি 5,000 টাকার জায়গায় 5,000 টাকা নিজে পেমেন্ট করছেন। মানে 50% নিজে পেমেন্ট করছেন। এবার যখন 2,00,000 টাকা আপনার বিল হবে, কোম্পানি তখন আপনাকে বলবে, আপনি যেহেতু রুম রেন্টের জন্য একটা কোপে আপনি চুজ করেছিলেন, অর্থাৎ 50% নিজে থেকে দেওয়ার জন্য এগ্রিমেন্ট করেছিলেন নার্সিং হোমের সঙ্গে। সুতরাং আমি যে 2,00,000 টাকা বিল হয়েছে তার থেকে 50% আপনার কিন্তু এখানেও নিজের থেকেই দিতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু কোম্পানি বিল কিন্তু 2,00,000 টাকার জায়গায় 1,00,000 টাকা দেবে। সুতরাং এই জিনিসটা অবশ্যই দেখবেন। আপনি সবসময় রুম রেন্টের ভেতরে থাকার চেষ্টা করবেন। অর্থাৎ 5,000 টাকা যদি আমার পার ডে হয়, আমি 5,000 টাকা বা উপরে যেন কোনোভাবেই না যায়। এবং এটাও মনে রাখবেন 5,000 টাকা রুম রেন্টের মধ্যে কিন্তু নার্সিং চার্জও আছে। অর্থাৎ আপনি কোনো নার্সিং হোমে ভর্তি হলেন, সেখানে আপনি ভাবলেন আপনার রুম রেন্ট 5,000 টাকা, বলল হয়ে গেল। কিন্তু নার্সিং চার্জ দেখা গেল 1,000 টাকা। তাহলে কিন্তু আপনার রুম রেন্ট ওভারঅল 6,000 টাকা হয়ে গেল। মানে 20% কিন্তু তাও আপনি বেশি রুম রেন্টে চলে গেলেন। অর্থাৎ আপনি দেখবেন নার্সিং চার্জ এবং রুম রেন্ট মিলিয়ে যেন আপনার 5,000 টাকার মধ্যে থাকে। এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই দেখবেন। এই জিনিসটা না দেখলে আমরা খুব সমস্যায় পড়ে যাব। আর আপনার আরেকটা জিনিস দেখবেন, যেমন এমন কোনো পলিসি কেনা যেই পলিসিতে আপনার কোনোভাবেই রুম রেন্টের কোনো রকম ক্যাপিং না থাকে। অর্থাৎ আপনার যেন পুরোটাই রুম রেন্ট কভার করে। আমি যেরকম রুমই থাকি। ৯ নম্বর হচ্ছে আয়ুষ। আয়ুষ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা কিরকম? আয়ুষ বলতে আমরা আয়ুর্বেদিক আছে, হোমিওপ্যাথি আছে, সবই আছে। আমাদের দেশে এখন আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা একটা কিন্তু খুব জনপ্রিয়তা লাভ করছে। এটা একটা খুব ভালো দিক যে আমরা পুরনো পদ্ধতির ট্রিটমেন্টের মধ্যে আমরা এখন এই জেনারেশন খুব বিলিভ করছে। তা আয়ুষের ক্ষেত্রে কি হচ্ছে? আয়ুষের ক্ষেত্রে যখন আপনি কেউ হসপিটালাইজড হবে আয়ুষ ট্রিটমেন্টে, তখন কিন্তু আপনি একটু আ মানে ট্রিটমেন্টের ম্যানেজমেন্টটা দেখে নেবেন। কিরকম? ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলে নেবেন যে আপনি কোন সার্জারি করবেন কিনা? যদি সার্জারি করে থাকেন, সেই সার্জারিতে আপনি কোন এলোপ্যাথিক মেডিসিন ইউজ করবেন কিনা? বা আয়ুর্বেদিক করবেন কিনা? সেটা জানতে হবে আপনাদের। যদি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করার জন্য আপনি আয়ুষ ক্লেম করে থাকেন, তাহলে কিন্তু টোটাল পদ্ধতিটা আপনাকে আয়ুর্বেদিকই হতে হবে। এখানে কিন্তু একটা মেডিসিনও এলোপ্যাথিক মেডিসিন আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে কিন্তু কোম্পানি বলবে যেহেতু আপনি মিক্স করে দিয়েছেন, তাহলে কিন্তু কোম্পানি আপনার ক্লেমটা রিজেক্ট করে দেবে। সুতরাং এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই ১ম থেকেই খুব সচেতনভাবে জানতে হবে। ১০ নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, অন টাইম ইন্টিমেশন আমাদের একটা থাকেই। এই অন টাইম ইন্টিমেশন এর মধ্যে আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনি ১ম এই যখন আপনি হসপিটালাইজড হলেন সেটা তো জানাচ্ছেনই। তারপরে প্রি পোস্ট এর একটা ব্যাপার থেকে আমাদের। প্রি হসপিটালাইজেশন থেকে 60 ডেজ, পোস্ট হসপিটালাইজেশন থেকে 90 ডেজ বা 180 ডেজ। এই যে পোস্ট হসপিটালাইজেশনটার পিরিয়ডটা শেষ হলো, তার ১৫ দিনের মধ্যে কিন্তু আপনাকে সমস্ত বিল জমা দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আপনি প্রি পোস্ট এর ক্লেমটা পাবেন। অনেক সময় আমাদের কি হয়, এই ১৮০ দিন পার হয়ে যাচ্ছে, ১৯০ দিন পার হয়ে যাচ্ছে, ২০০ দিন পার হয়ে যাচ্ছে। আমরা বিলটা আজকে দেবো, কালকে দেবো করে কিন্তু আমাদের বিলটা জমা হচ্ছে না। এই জিনিসটা যেন না হয়, আপনাকে বিলটা কিন্তু একদম টাইমলি দিতে হবে। তো বন্ধুরা, এই ১০ টি জিনিস কিন্তু যদি আপনি এক্সিস্টিং হেলথ ইন্সুরেন্সের পলিসি হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনি একটু আপনার ব্রোশিওরটা দেখে নেবেন যে এই ১০ টি জিনিসের মধ্যে কোন জিনিসগুলো আপনার আছে বা নেই। বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই একবার কনসাল্ট করে নেবেন। আর যারা নতুন হেলথ ইন্সুরেন্সে পারচেজ করতে যাচ্ছেন, তাদের কিন্তু এই ১০ টি জিনিস বা ১০ টি ক্লজ কিন্তু আপনারা যদি জেনে নিন, মানে ১ম থেকেই যদি আপনারা এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে নেন, তাহলে কিন্তু আপনাদের ক্লেম পেতে সুবিধা হবে এবং আপনাদেরও একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে যে আমি হেলথ ইন্সুরেন্সে কি পেতে পারি, কি পেতে পারি না। হেলথ ইন্সুরেন্স কিন্তু শুধু করলেই হবে না। আমাদের একটু হেলথ ইন্সুরেন্সের ক্লেমের জন্য সচেতনও থাকতে হবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।